সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? গত ক্লাস কেমন লেগেছে তোমাদের? গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? সংখ্যাবাচক শব্দ। সে ক্লাসটি অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করেছো, বাড়ির কাজগুলিও করেছো আশা করি। অবশ্যই ক্লাসগুলি রেগুলার করবা, তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজকে আমরা তাহলে নতুন ক্লাসে চলে যাই। গত ক্লাসে ছিল কি তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। আজকে আমরা চলে আসবো তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ। এই চতুর্থ পরিচ্ছেদে হচ্ছে বচন। আজকের আলোচ্য বিষয় বচন। তাহলে আমরা শিক্ষণফলটা একবার চলো দেখে নেই। শিক্ষণফলে তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদে বচন। 1 হচ্ছে বচনের সংজ্ঞা বলতে পারবে। 2 বচনের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করবে। 3 একবচন ও বহুবচনের সংজ্ঞা সহ উদাহরণ বলতে পারবে। 4 বাংলা ভাষায় বহুবচন প্রকাশের উপায় কি কি, উদাহরণ সহ ধারণা লাভ করবে। 5 প্রাণীবাচক, অপ্রাণীবাচক ও উন্নত প্রাণীবাচক শব্দে যেসব বহুবচন জ্ঞাপক শব্দ ও প্রত্যয় ব্যবহৃত তার উদাহরণ বলতে পারবে। তাহলে আমরা শিক্ষণফল জেনে নিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বচন, আর বচনের শিক্ষণফল সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা। চলে যাব চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে আমরা জানবো বচন কি। বচন ব্যাকরণে একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, বচনের অর্থ সংখ্যার ধারণা। আমরা ব্যাকরণের সংজ্ঞায়িত করব বচনে। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। তাহলে আমরা আবার জানি বচন কি। বচন হচ্ছে ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, যার অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। সংজ্ঞায় আমরা চলে আসলাম যে বচন হচ্ছে কি ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। তাহলে ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে কি বলে? বচন বলে। চলো বচনের আমরা প্রকারভেদ করি। বচনের প্রকারভেদ, বচন 2 প্রকার। এক হচ্ছে কি একবচন, 2 বহুবচন। এবার আমরা একবচনের সংজ্ঞায়িত করব। একবচন হচ্ছে যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যাকে বোঝায়। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর একটিমাত্র সংখ্যার ধারণা বোঝায় তাই হচ্ছে কি বচন। এরকম এক বচনের উদাহরণ দিলে আমরা একটি ছেলে একটি মেয়ে এরকম দিতে পারি, একটি ছেলে একটি মেয়ে। আর বহুবচন যখন আমরা দিব, তখন বহুবচন হলো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বহুবচন বলে। একের অধিক ব্যক্তি বা বস্তুর সংখ্যার যখন ধারণা হবে তখন সেটাই হচ্ছে বহুবচন। আর সেই বহুবচনে আমরা বলতে পারি যেমন মেয়েরা ফুল তোলে, মেয়েরা স্কুলে যায়, ছেলেরা মাঠে খেলা করে, আর তারা গান গায় বা তারা ফুটবল খেলে, এরকম। অর্থাৎ একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে বহুবচনে। আর এক বচনে হচ্ছে কি একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এক বচনে হচ্ছে ছেলেটি স্কুলে যায়, লোকটি হাঁটছে, লোকটি অত্যন্ত সৎ, এরকম হবে কি এক বচন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এক বচন এবং বহুবচনের উদাহরণগুলি জেনেছি। এবারে আমরা একটা নোট জানবো যা আমাদের মনে রাখা দরকার। কেবলমাত্র বিশেষ্য সর্বনাম শব্দের বচন বের হয়। কি জানবো? যে কেবলমাত্র বিশেষ্য সর্বনাম শব্দের বচন বের হয়। কেননা কোন কোন সময় টা, টি, খানা, খানি ইত্যাদি যোগ করে বিশেষ্যের এক বচন নির্দেশ করা হয়। অর্থাৎ বিশেষ্যের এক বচন নির্দেশ করার সময় কি যোগ হয়? টা, টি। যেমন এক বচনে আমরা বলেছি সে মেয়েটি, সে বা মেয়েটি, ছেলেটি, এরকম। এগুলি হচ্ছে কি টাটি খানা যুক্ত হয়েছে। গাছি খানা, এক গাছি ফুল, এরকম আর কি। তো আবার বাংলায় আবার এখানে বলা যায়, যেমন আরো উদাহরণ দেওয়া যায়, যেমন গরুটা, বাছুরটা, এগুলি যেমন গরুটা, বাছুরটা। আবার বাংলায় বহুবচন প্রকাশের জন্য
রায়েরা, গুলি, নিকট, মালা ইত্যাদি যুক্ত হয়। অর্থাৎ বাংলা বহুবচনের প্রকাশ করার জন্য আমরা কি যুক্ত করি? রায়েরা, যেমন মেয়েরা, ছেলেরা, আমগুলো, হ্যাঁ, তারপরে কি হচ্ছে রাশিমালা ইত্যাদি যুক্ত হয়। এক্ষেত্রে আমরা আরো কিছু বলে, যেমন রা কেবল, মানে রা কখন যুক্ত হয় সেটা আমরা জানবো। রা কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে রা বিভক্তির ব্যবহার হয়। যেমন উন্নত প্রাণীবাচক হচ্ছে ছাত্ররা খেলা করে, এখানে এই ছাত্ররা হচ্ছে উন্নত প্রাণীবাচক, এখানে রা বিভক্তি যুক্ত হয়েছে। আবার শিক্ষকেরা জ্ঞান দান করে, এই শিক্ষকেরা, এখানেও রা বিভক্তি যুক্ত হয়েছে। ক্ষয়ে জানবো গুলো, গুলি, গুলা প্রাণীবাচক ও প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। এগুলি কি? প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক, এখানে একটু ভুল আছে, যে প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন আমগুলো, যেখানে ছিল প্রাণীবাচক ও অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক, তাহলে দেখো গুলো, গুলি, গুলা প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন আমগুলো টক, এখানে আমগুলো, গুলি, এগুলি হচ্ছে কি? এগুলো হচ্ছে গুলো, গুলির ব্যবহার বহুবচনে, প্রাণীবাচক এবং অপ্রাণীবাচকের বহুবচনে। এবারে আমরা আসব, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে জেনে নিয়েছি যে বচন কাকে বলে, বচনের প্রকারভেদ, একবচন, একবচনের সংজ্ঞা, একবচনের উদাহরণ, বহুবচন, বহুবচনের সংজ্ঞা এবং উদাহরণ। তার সাথে আমরা আরো জেনেছি কি? রায়ের ব্যবহার, গুলিগুলোর ব্যবহার, যে প্রাণীবাচক ও অপ্রাণীবাচক ক্ষেত্রে রায়েরা, গুলিগুলো কিভাবে ব্যবহার হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা জানবো যে কিভাবে উন্নত প্রাণীবাচক, প্রাণীবাচক ও অপ্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। আমরা উন্নত প্রাণীবাচক শব্দের মধ্যে দেখব যে উন্নত প্রাণীবাচকে যেমন গণ, গণ, যেমন নরগণ, জনগণ। দেখো উন্নত প্রাণীবাচকের শব্দ একটা হলো কি? গণ। যেমন শিশুগণ দেয় মন নিজ নিজ পাটে, এখানে এই শিশুগণ, গণ কিভাবে ব্যবহার হইতেছে সেখানে বাক্যে প্রয়োগ করে। আর এখানে একটা শব্দ প্রয়োগ করেছি আমরা কি? নরগণ, জনগণ। 2 আসো বৃন্দ, সুধী বৃন্দ, শিক্ষক বৃন্দ। 3 দেখো মন্ডলী, শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী। আমরা বাক্য ব্যবহার না করে কি শব্দে প্রয়োগ করেছি, তোমরা বাক্যে এগুলি ব্যবহার করতে পারবে উন্নত প্রাণীবাচক শব্দ। আরো আছে কি? বর্গ। বর্গ হচ্ছে মন্ত্রী বর্গ, পরিবার বর্গ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আসো যে প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের ব্যবহার। তবে এর আগে এখানে আরেকটু ক্লিয়ার করি তোমাদের। উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের ব্যবহারে আমরা গণ, বৃন্দ, মন্ডলী, বর্গের ব্যবহার দেখিয়েছি। এখন আমরা ক্ষয়ে আসবো, প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচন শব্দের ব্যবহার। যে এখানে একটু সংক্ষেপ করে দেওয়া আছে, এটা হলো প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনের ব্যবহার। এখানে আসো কুল। কুল হচ্ছে কি? মাতৃকুল, বৃক্ষকুল, মাতৃকুল, মায়ের আত্মীয় স্বজনেরা হলো মাতৃকুল। বৃক্ষকুল, অনেক বৃক্ষ, বৃক্ষকুল। সকল, সকল হচ্ছে কি? পর্বত সকল, মনুষ্য সকল। সব, মানে প্রতিটা শব্দ আমরা শব্দে ব্যবহার করেছি, যে সব, পাখি সব, যেমন পাখি সব করে রব, রাতি পোহাইল। তারপর ভাই সব, মানুষ বিভিন্ন বক্তারা বক্তব্য যখন দেয় তখন বলে ভাই সব। এই সব কথাটি বিভিন্ন শব্দে দেখানো হয়েছে। এরপরে আসো সমূহ। সমূহ শব্দটি, সমূহ শব্দটি বৃক্ষ সমূহ, মনুষ্য সমূহ, বৃক্ষ সমূহ, মনুষ্য সমূহ। তাহলে আমরা কি প্রাণীবাচক ও অপ্রাণীবাচক বহুবচনের ব্যবহার দেখলাম। এবার গয়ে আমরা দেখব অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন শব্দ। শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দে বহুবচনের ব্যবহার আমরা দেখব।
এখানে দেখবো যে আবলি, আবলি, পুঞ্জ, রাজি, রাশি। একটা হচ্ছে কি আবলি, আর একটা হচ্ছে পুঞ্জ, একটা হচ্ছে রাজি, রাশি। আমরা আবলি দিয়ে বা একটা শব্দ তৈরি করতে পারি পুস্তকাবলী। পুঞ্জ দিয়ে করতে পারি কি, আমরা পুঞ্জ দিয়ে একটা বাক্য রচনা করতে পারি বা শব্দ ব্যবহার করতে পারি। রাজি দিয়ে করতে পারি রাশি দিয়ে, যেমন রাজি যে তারকা রাজি, রাশি দিয়ে করেছি কি বালি রাশি, আর আবলি দিয়ে করেছি কি পুস্তকাবলী। তো এখানে আজকে এক বচন ও বহু বচন, আমরা এক বচনের সংজ্ঞা জেনেছি, তার ব্যবহার, বহু বচনের সংজ্ঞা তার ব্যবহার, আরো কি জেনেছি যে উন্নত প্রাণীবাচক শব্দে মনুষ্য শব্দের ব্যবহার, আরো কি জেনেছি প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের ব্যবহার। তারপরে শিখেছি কি অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন শব্দের বিভিন্ন ব্যবহার। এগুলি এই আবলি, পুঞ্জ, রাজি, রাশি, তারকারাজি, বৃক্ষরাজি, এখানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, অনেক উদাহরণ আমরা দিতে পারি। কিন্তু আমরা দেখব যে এই প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দে যে তারকারাজি, বৃক্ষরাশি, বালি রাশি, এসব ছাড়াও আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেমন পাল ও জুত শব্দটি শুধুমাত্র জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। একটা হচ্ছে পাল আর একটা হচ্ছে কি জন্তু। এই পাল ও জুত এই শব্দটি শুধুমাত্র জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে। যেমন রাখাল গরুর পাল, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে না, মানুষের কোনো পাল হয় না। পাল কাদের হয়? শুধুমাত্র জন্তুর ক্ষেত্রে হয়। তাহলে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। ঠিক ওই যে আরেকটা বলেছি কি জুত, জুত হচ্ছে কি, জুত হচ্ছে হস্তিজুত, হস্তিজুত, হস্তিজুত পাল, হস্তিজুত পাল, সেখানে হস্তিটাও হচ্ছে একটা জন্তু। সুতরাং পাল এবং জুত শব্দটি শুধুমাত্র জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, বচনের ক্ষেত্রে আমরা এক বচন বহু বচন সম্পর্কে অনেক ধারণা পেলাম। আমাদের একটাই জানা উচিত যে বচন শুধুমাত্র কি, বচন হচ্ছে ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ যার অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। আর ব্যাকরণ, এই বচন কাকে বলে আমরা সেটার আলোচনা করেছি। এটা ব্যাকরণে শুধুমাত্র বচন বলতে সংখ্যার ধারণাকে বোঝায়। এক বচন, বহু বচন একটি মাত্র সংখ্যাকে বুঝাবে কি এক বচন, সেরকম আমরা অনেক এক্সাম্পল আমরা পেয়েছি, দিয়েছি। তারপরে আমরা এসেছি কি বহু বচনে, বহু বচনে আমরা অনেক এক্সাম্পল দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এক এক করে এক একটি অধ্যায় তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। আমি আশা করি তোমরা ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে করবে এবং এগুলি হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকবে। আমি যে অনুশীলনগুলি তোমাদের যে শিখন ফলগুলি দিই, সেই শিখন ফলগুলি থাকবে তোমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা এগুলি করবে। নেক্সট টাইম আমরা এগুলি তোমাদের কাছ থেকে জেনে নেব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে নক করতে পারো, তাহলে আমি তোমাদের কোনো প্রশ্নের অবশ্যই জবাব দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে পর্যন্তই থাকবে, কারণ আমরা কি পরপর এক একটা ক্লাস করব। প্রত্যেকটা ক্লাসের মূল্যায়ন তোমরা করবে। তোমরা অবশ্যই নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করবে, যথেষ্ট পড়াশোনা করার চেষ্টা করবে, সময়কে অবহেলা করবে না, সময়কে কাজে লাগানোর চেষ্টা করবে, প্রচুর লেখালেখি করবে। এছাড়াও তোমাদের এই ব্যাকরণের এগুলি ছাড়াও তোমরা কি করবে, রচনা, ভাব সম্প্রসারণ, যেগুলি আমি ক্লাসেও তোমাদেরকে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলি মূল্যায়ন করার চেষ্টা করবে। প্রতিদিনই এগুলি লেখার চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।